আসসালামু আলাইকুম। আমাদের আজকের গল্প ম্যান্ড্রাগোরা, লিখেছেন রোজমারি টিম্পারলি। জানালার ধুলোমাখা কাঁচের উপর তাকিয়ে আর চোখে দেখল মাইকেল। তার চোখের সামনে ভেসে উঠল ফ্লাওয়ার ভাস, অলংকার, ফ্যান, পুরনো দুষ্প্রাপ্য কয়েকটা জিনিস, নস্যির কৌটো। একটা শক্ত চেয়ারের উপর বসেছিল মেয়েটি। তার মাথাটা ঈষৎ হেঁট করা ছিল, হাত দুটি তার কোলের উপর ছড়ানো, এবং তার হাবভাব সেকেলে ধরনের হলেও বিনয়ী ও একটু বুঝিবা গম্ভীর স্বভাবের, যা মাইকেলকে আকর্ষণ করল তীব্রভাবে। আর মাইকেল নিজে একজন লাজুক, মুখচোরা ও নিজেকে গুটিয়ে রাখা মানুষ। আজকাল সুন্দরী যুবতীরা তার পাশ দিয়ে পথ চলতে গিয়ে ভয় পায় তাকে, কিন্তু যুবতী মেয়েদের প্রতি তার আকর্ষণবোধ অনুভূতি এখন অত্যন্ত তীব্র এবং অদম্য। চুম্বকের আকর্ষণের মতোই দোকানের দরজা খুলে ভেতরে প্রবেশ করল সে। দরজা খোলার ক্যাচ ক্যাচ শব্দ হলো, কিন্তু যে মেয়েটিকে সে দোকানের ইনচার্জ রেখেছিল, আশ্চর্য, তাকে কোনো রকম ভ্রুক্ষেপ করতে দেখল না, কিংবা নড়তে চড়তেও দেখল না। সাদা চুলের রোগাটে ধরনের একটি বৃদ্ধ লোক পেছন থেকে তার সামনে এসে দাঁড়ালো। মাইকেল তাকে ভালো করে নিরীক্ষণ করল। লোকটার যে বয়স হয়েছে তাতে কোনো সন্দেহ নেই। তার কাঁধ দুটো ঝুলে পড়েছে, চোখের দৃষ্টি ফ্যাকাশে, চেহারায় আলুথালু ভাব। টেনে টেনে সে তাকে সম্ভাষণ জানালো। সুপ্রভাত স্যার, বলুন আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? সেই চেয়ারে বসা মেয়েটি তখনও অনড় নির্বাক। অনুমতি পেলে আমি আপনার দোকানটা ঘুরে দেখতে পারি, বলল মাইকেল। নিশ্চয় স্যার, খুশি মতো আপনি ঘুরে দেখুন না। সারি সারি র্যাকে সাজানো রয়েছে দোকানের জিনিসপত্র। সেগুলো ভালো করে ঘুরে ফিরে সেই যুবতী মেয়েটির কাছে অগ্রসর হতে থাকে মাইকেল। মেয়েটির যত কাছে যাচ্ছে ততই মুগ্ধ হচ্ছে সে। তার পশম নরম ঘন চুলগুলো সত্যিই প্রশংসনীয়। প্রশংসনীয় তার সুগঠিত দেহ এবং পায়ের গোড়ালি পর্যন্ত ঢাকা সুন্দর কালো পোশাকে কি অপূর্বই না দেখতে হয়েছে তাকে। ঘুরতে ঘুরতে এবার মেয়েটির খুব কাছে এসে পড়ল সে, এত কাছে যে মেয়েটির গায়ে তার নিঃশ্বাস পড়ল, কিংবা মেয়েটির নিঃশ্বাস তার গায়ে পড়ল। উভয়েই অনুভব করতে পারল ব্যাপারটা। মেয়েটির স্কার্টে তার পা ঠেকল। মাফ করবেন, দুঃসাহসের সঙ্গে মেয়েটির মুখের দিকে সরাসরি তাকিয়ে বলল মাইকেল। আর কেবল তখনই সে উপলব্ধি করল রক্ত মাংসের যুবতী মেয়ে নয়, তার মধ্যে প্রাণের সাড়া বলতে কিছু নেই। সেটা একটা প্রমাণ সাইজের মূর্তি বা ম্যানিকিন। হায় ঈশ্বর, অবাক হয়ে বলে উঠল সে। আমি ভেবেছিলাম সত্যিকারের মেয়ে সে, যার মধ্যে প্রাণ আছে, আছে অনুভূতি। তাকে বিস্ময়ে আবিষ্ট হতে দেখে হাসল দোকানি। এখানে প্রথম এসে বহু লোক আপনার মতোই এমনই অবাক হয়ে যায়, আর তাদের সেই আবিষ্ট ভাবটা যে ঠিক নয় কে অস্বীকার করতে পারে? এই বাস্তব জিনিসটা হরেক রকমের রূপ নিতে পারে। সম্মোহিত মন্ত্রমুগ্ধের মতো করে দাঁড়িয়েছিল মাইকেল। ফিসফিসিয়ে জিজ্ঞেস করল, ওটা কি বিক্রির জন্য? আমি ওকে বিক্রি করতে পারি না, উত্তরে বলল দোকানি। আপনি কেন জিজ্ঞেস করছেন বলুন? কারণ আমি ওকে চাই একান্তভাবে, উত্তরে গদগদ হয়ে বলল মাইকেল। ও আমার আদর্শ মহিলা, রূপসী, নম্র, শান্ত। আমি ওকে ভালোবাসি। ভালো কথা, বলল বৃদ্ধ লোকটি। তাহলে আপনি ওকে নিয়ে যান। আপনার চাহনি দেখে আর আপনার কথাবার্তা শুনে আমার মনে হয়েছে ম্যান্ড্রাগোরাকে বেশ ভালো আশ্রয়ই দেবেন আপনি। ম্যান্ড্রাগোরা? মাইকেলের কণ্ঠে নামটা প্রতিধ্বনিত হলো। হ্যাঁ, ওটাই ওর নাম, বলল দোকানি। তারপর ম্যান্ড্রাগোরাকে দুহাতে তুলে নিয়ে এমনভাবে চলতে শুরু করলো মাইকেল যেন সে সুন্দর দেখতে কিন্তু পঙ্গু। সেই মুহূর্তে মাইকেলকে দেখে মনে হচ্ছিল যেন সে একজন নাইট, উপস্থিত সেনাদের মধ্যে থেকে তাকে আড়াল করার জন্যে তার নিরাপদ দুর্গে নিয়ে যাচ্ছে তাকে। তার দুর্গটা নেহাতি অতি জীর্ণ একটা ফ্ল্যাট, কিন্তু একটা ভালো আরাম কেদারা আছে সেখানে, আর সেই চেয়ারেই ম্যান্ড্রাগোরাকে বসালো সে, যাতে করে তার মাথাটা ভেলভেট কুশনের ওপর ঠেসান দিতে পারে। তার হাত দুটি তার কোলের উপর স্থাপন করে দিল এবং তার গোটানো স্কার্টের ওপর হাত বোলাতে থাকলো। আমার ভালোবাসা, আমার প্রিয়তমা,
তোমাকে স্বাগত জানাই, আদর করে বলল মাইকেল। পরদিন রোববার। সারাটা দিন বাড়ির ভেতরে থেকেই কাটালো সে। একবারের জন্যও বাইরে গেল না। উদ্দেশ্য কেবল ম্যান্ড্রাগোরাকে খুশি করা, তাকে সঙ্গ দেওয়া। মেয়েটির সঙ্গে কথা বলল সে, আর সত্যি সত্যি সে তার কথা শোনার এমন ভাবভঙ্গি করল, সত্যিকারের জীবন্ত মানুষ কখনো এমন মনোযোগ সহকারে তার কথা শোনে না। সন্ধ্যায় সোপিন নমটার্নসের রেকর্ড বাজিয়ে শোনালো তাকে। মাইকেল লক্ষ্য করল কেমন নিবিষ্ট মনে গানের সুরগুলো অনুভব করছিল ম্যান্ড্রাগোরা। সে যেন একটা নিখুঁত সঙ্গিনী তার। অস্থিরভাবে অহেতুক চলাফেরা করা নয়, মাঝপথে কোনো রকম বাধাও দেয়া নয়, হঠাৎ ড্রিঙ্ক কিংবা কফির জন্য দাবি করা নয়। তার অফিসের মেয়েগুলোর থেকে কতই না তফাৎ সে। কচ্চিৎ তাদের মনোরঞ্জন করতে গিয়ে মাইকেল লক্ষ্য করেছে তারা কতই না চঞ্চল, কতই না মুখরা। তারা তার কাছ থেকে চলে গেলে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলত সে। এই মেয়েটিকে দীর্ঘক্ষণ কাছে ধরে রাখতে চাই সে। সেই সময়টা অনন্তকাল হলেও এতটুকু বিরক্ত হবে না। পরদিন সকালে অফিসে যাওয়ার আগে তাকে ছেড়ে যেতে মন চাইল না মাইকেলের। তবু অফিসের কাজের তাড়ায় যেতে হলো তাকে। যাওয়ার সময় সব স্বামীরা যেমন তাদের স্ত্রীকে বলে যায়, ঠিক সেই রকম ভঙ্গিমাই সে বলল, এখনকার মতো বিদায় নিচ্ছি ম্যান্ড্রাগোরা, সন্ধ্যায় আবার দেখা হবে তোমার সঙ্গে। এই বলে মেয়েটির গালে চুমু খেল সে। রক্তমাংসের যুবতীর মতোই নরম ও মসৃণ তার চিবুক। অফিসে গিয়েও কাজের কথা ভুলে গিয়ে সারাটা দিন ম্যান্ড্রাগোরার কথাতেই বিভোর হয়ে রইল মাইকেল। আশ্চর্য, মানুষের দেহের মতো তার চিবুক অমন নরম ও মসৃণ হলো কি করে? মোম নয়, ধাতব কোনো বস্তু নয়, প্লাস্টিক নয়, এমনকি সিল্কেরও তৈরি নয়। অন্য কোনো বস্তুর কথা তার মাথাতেই এলো না। এ অসম্ভব। তাহলে সম্ভাব্য কিসেরই বা হতে পারে? সেদিনই সন্ধ্যায় ধীরে ধীরে কাঁপা কাঁপা হাতে মেয়েটিকে পোশাক মুক্ত করল। সেই পায়ের গোড়ালি ছুঁই ছুঁই কালো পোশাকের নিচে তার নগ্ন দেহটা উন্মুক্ত তখন। তার গায়ের চামড়া নিখুঁত, কেবল সামান্য দুটি খুঁত ছাড়া। বাঁ কাঁধে একটা আঁচিল আর একটা অ্যাপেন্ডিক্সের দাগ। এসবই তাকে বলে দেয় ট্যাক্সিডার্মিটের আর্টের একটা নমুনার অধিকারী সে। আর সেই সঙ্গে সেই বৃদ্ধের কথা মনে পড়ে গেল তার। এই বাস্তব জিনিসটা হরেক রকমের রূপ নিতে পারে। মেয়েটি সম্পর্কে সে অনেক কিছুই জানতে পেরেছে। তাই পরদিন সে তার মধ্যাহ্নভোজের সময় সেই দোকানে ফিরে গেল। বৃদ্ধ লোকটি তাকে চিনতে পারল এবং আগ্রহ সহকারে জিজ্ঞেস করল, তা ম্যান্ড্রাগোরা কেমন আছে? ভালোই, কিন্তু আমার প্রশ্ন হলো, বলল মাইকেল, কে এই ম্যান্ড্রাগোরা? ঈশ্বর যাদের ভালোবাসেন তাদেরই একজন সে, উত্তর দিল বৃদ্ধ। এত অল্প বয়সে কেনই বা মারা গেল সে? জানতে চাইল মাইকেল। ভয়ঙ্কর অ্যানিমিয়া হয়েছিল ওর। নিয়মিত ইনজেকশন দিয়ে এখন এ রোগের চিকিৎসা হয়, কিন্তু সেই সময় এ রোগের কোনো চিকিৎসাই ছিল না। এখন আমি বুঝতে পারছি সেটা যে নিছক একটা পুতুল নয়, আপনি সেটা উপলব্ধি করতে পেরেছেন। আসুন, পিছনের ঘরে আসুন, আমি ওর ইতিহাস বলবো। বৃদ্ধ লোকটির নিজস্ব ঘরে গিয়ে বসল তারা। একটু সময়ের জন্য কি যেন ভাবল বৃদ্ধ মানুষটি। তারপর ধীরে ধীরে আবেশকম্পিত গলায় বলতে শুরু করলো মেয়েটির ইতিহাস। জানেন, ও আমার স্ত্রী ছিল, আমার অতি আপনজন, আমার প্রেম, আমার ভালোবাসা। আমাদের বিয়ের সময় আমরা উভয়েই যুবক যুবতী ছিলাম। আমি ওকে খুবই ভালোবাসতাম। হঠাৎ ওর একদিন মৃত্যু হলে আমি ওর কাছ থেকে কিছুতেই বিচ্ছিন্ন হতে পারলাম না। যথারীতি মৃত্যুর পর অন্ত্যেষ্টিক্রিয়ার আয়োজন হলো। তবে বিরাট একটা ঝুঁকি নিয়ে আমি ওর মৃতদেহটা কফিন থেকে চুরি করে আনলাম এবং একটা নকল মৃতদেহ সেখানে রেখে দিয়ে এলাম। কাজটা এমনই গোপনে সারলাম যে আমার সেই বেআইনি কার্যকলাপ কেউ জানতে পারল না, এমনকি কাকপক্ষীয়। তারপর আমি আমার পরিকল্পনা মতো কাজ করতে বসলাম। কাজ করতে বসলাম মানে? অধীর আগ্রহে জিজ্ঞাসা করল মাইকেল। জানেন, আমি একজন ট্যাক্সিডার্মিস্ট। যে কোনো মৃত মানুষ কিংবা প্রাণীর দেহের চামড়ার ভেতরে খড় ভরে তার একটা জীবন্ত রূপ দিয়ে থাকি। সেই সময়েই সেটাই আমার পেশা ছিল। এদেশের অনেক মিউজিয়ামে আমার সেই কাজের নিদর্শন আছে, বেশিরভাগই পশু পাখির।
আর এ ধরনের ঘরোয়া কিছু কাজও করেছিলাম সেই সময়ে, যেমন কারোর পোষা কুকুর বা বিড়াল মারা গেলে এই কাজের জন্যে তারা আমাকে অনুরোধ করত, আর আমি না করতে পারতাম না। আমি জানি এ কাজে অনেক লোকই ভয় পেয়ে থাকে, কিন্তু আমি ভয় পাইনি। ওর গায়ের চামড়া, ওর একটা মূর্তি গড়ার কাজে আমার সমস্ত কারিগরি বিদ্যা ও নৈপুণ্য প্রয়োগ করেছিলাম। ও আমার শ্রেষ্ঠ শিল্প নৈপুণ্য। তারপর এই কাজ আমি আর কখনো করিনি। সেটা একটা অ্যান্টিক্লাইম্যাক্স হতে পারত। পরিবর্তে আমি হয়ে গেলাম একজন দোকানি, আর এখনও তাই আছি। একটু থেমে সে আবার বলতে থাকে, তারপর থেকে আগের মতোই আমি আর ম্যান্ড্রাগোরা স্বামী স্ত্রী হিসেবে একসাথে বসবাস করতে থাকি। কিন্তু বয়সটা বাদ সাধল। আমি একজন জীবন্ত মানুষ, তাই সময় যত যায় ততই আমি বৃদ্ধ হয়ে যেতে থাকি, অথচ ওর বয়সটা কেমন এক জায়গায় থেমে থাকে। আজ আমি বৃদ্ধ, কিন্তু ও কেমন যেন আগের মতো যুবতী থেকে গেছে। সে তো আপনি নিজের চোখেই দেখতে পাচ্ছেন। ইদানিং আমি জেনেছি আমি একজন অসুস্থ মানুষ। চিকিৎসকরা আমাকে সতর্ক করে দিয়েছে আমার বেঁচে থাকার আয়ু আর বেশি দিন নয়। আমি দুঃখিত, বিড়বিড় করে বলল মাইকেল। না, এখন আর দুঃখ করার কিছু নেই। মৃত্যুকে আমি ভয় করি না। কিন্তু আমার ভয় কোথায় ছিল জানেন? আমি যখন আর থাকবো না, ম্যান্ড্রাগোরার কি হবে? তার দেখাশোনাই বা কে করবে? আর তাই তো আমি ওকে দোকানে সাজিয়ে রাখি। ঈশ্বরের কাছে প্রার্থনা জানাই যেন প্রাণ প্রাচুর্যে ভরা একজন সমজদার যুবক আমার দোকানে এসে ওর সম্পূর্ণ ভার নেওয়ার প্রস্তাব দেয়। আমার প্রার্থনা সফল হলো যেদিন বিস্ময়করভাবে আমার এই দোকানে আপনি এসে হাজির হলেন। আপনার মুখ আর হাবভাব দেখে আমি তখনই বুঝে গেলাম আপনি ওর ভার নেওয়ার উপযুক্ত যুবক। আপনাকে পেয়ে আমি নিশ্চিন্ত হলাম, আর সঙ্গে সঙ্গে মনে হলো এবার আমি নির্ভাবনায় মরতে পারি। আমি প্রতিশ্রুতি দিচ্ছি আমি আপনার মনের ইচ্ছা পূরণ করব, বলল মাইকেল। ধন্যবাদ। অবশ্যই আমি এও মনে করি আমার থেকেও অনেক বেশি সঙ্গ দিতে পারবেন ওকে, কারণ ওর মতো আপনিও ওর প্রেমে পড়ে গেছেন। অথচ আমার এখানকার ভালোবাসা শুধু ওর ভালোবাসার স্মৃতিচারণ করা। আমার থেকেও ওর প্রতি আপনার আনুগত্য অনেক বেশি আন্তরিক। ওদিকে দোকানের ঘন্টা বেজে উঠল। তারা দুজনেই উঠে দাঁড়ালো। মাইকেল বিদায় নিল সেখান থেকে, আর বৃদ্ধ তখন তার খদ্দেরের প্রতি মনোযোগ দিল। কয়েকদিন পরে দোকানের পাশ দিয়ে যেতে গিয়ে মাইকেল দেখল দোকান বন্ধ। পাশের দোকানের মালিকের কাছে খোঁজ করতে বলল সে, বৃদ্ধটি মারা গেছে। মাইকেল ভাবল এখন ম্যান্ড্রাগোরা একান্ত তার নিজের, আর এবার ওর প্রতি সে তার জীবন উৎসর্গ করতে পারবে। তারপর থেকে তার সেই উৎসর্গ প্রিয়তা ভয়ঙ্কর পাগলামোর পর্যায়ে গিয়ে পৌঁছল। তবে তার একবারও মনে হলো না সেটা তার পাগলামোর লক্ষণ। এ ধরনের মানুষের কাছে পাগলামোটা স্বাভাবিক বলে মনে হয়। তাদের কাছে সেটা তাদের জীবনে আর 5টা কাজের মতোই সহজ ও স্বাভাবিক। মাইকেলের মনে তখন কোনো ভাবনাই ছিল না। তখন তার কেবল একটাই চিন্তা, সে চিন্তা তার ঘরের প্রিয়তমার মূর্তিটিকে ঘিরে। সে তার কাজ অবহেলা করতে শুরু করলো। এর ফলে সে তার কাজটা হারায়। শুধু কাজে অবহেলা নয়, দৈনিক আহারও বন্ধ করে দিল সে। ম্যান্ড্রাগোরা খাচ্ছে না, তাই সেও কিছু খাবে না। ঘন্টার পর ঘন্টা সে কাটিয়ে দিতে থাকে ওর সঙ্গে। দিনে মাত্র একবারই সে বাড়ির বাইরে বেরোতো ফুল কেনার জন্যে। ফুল কেনার সঙ্গতি যখনই হতো তখনই সে বাড়ির বাইরে বেরোতো। সে তার সমস্ত ভালোবাসা উজাড় করে দিতে চাইল মেয়েটির জন্যে, তার নিজের জীবনকে উৎসর্গ করে দিয়ে। সে যেন এক ঐশ্বরিক প্রেম। মেয়েটিকে কখনো স্পর্শ করেনি সে। কেবল ওর মূর্তিটার স্নান করানোর সময় ওর পোশাক বদল করার জন্যে একটু যা স্পর্শ করতে হয়। প্রচণ্ড উত্তেজনার মধ্যে সে দেখল তার প্রাক্তন স্বামীর থেকে অনেক বেশি ভালো করে দেখভাল করছে সে। ওর বৃদ্ধ স্বামী নিজেও স্বীকার করেছে মেয়েটির প্রতি তার ভালোবাসা অত্যন্ত আন্তরিক ও সহৃদয়পূর্ণ। মাইকেল আবার এও লক্ষ্য করল ম্যান্ড্রাগোরার চুলের বাহার কেবল দিনকে দিন খুলছে, ক্রমশ চাকচিক্য আনছে। ওর গায়ের চামড়া কেমন মসৃণ হয়ে উঠছে, ওর ঠোঁট জোড়া গোলাপের মতো সতেজ লাল হয়ে উঠছে। তাই এই ভাবাবেগ, আত্মত্যাগের উচ্ছ্বাসের ফলে
সে যে নিজেকে কিভাবে ধ্বংস করে ফেলছে জানে না সে। তবে সে যে শারীরিক দিক থেকে ক্রমশ দুর্বল হয়ে পড়ছে বেশ বুঝতে পারছে, কিন্তু তাতে কোনো রকম ভ্রুক্ষেপ নেই তার। বাইরে কোথাও বেরোনো, বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজনের সঙ্গে দেখা সাক্ষাৎ করা এবং আহারের কথা সে যেন ভুলেই গিয়েছিল। জীবন্ত ভূতের মতো ঘরের মধ্যে ম্যান্ড্রাগোরার সান্নিধ্যে নিজেকে সম্পূর্ণভাবে নিয়োজিত করে রাখতে উদ্গ্রীব সে তখন। সারাটা হৃদয় আচ্ছন্ন করে রেখেছিল ম্যান্ড্রাগোরা। ওর সঙ্গে কথা বলা, ওর জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করা, ওর জন্যে প্রেমের কবিতা লেখার মধ্যে ডুবেছিল সে তখন। একদিন তার সেই দুর্বলতা এমন একটা পর্যায়ে গিয়ে পৌঁছলো যেখান থেকে তার ফেরার আর কোনো পথ ছিল না। একদিন এমন হলো ওর প্রতি সে তার শেষ ভালোবাসা উজাড় করে দিতে চেয়ারের সামনে এসে ওর উপর ঝুঁকে পড়ল। সেই প্রথম দুহাত দিয়ে ওকে আলিঙ্গন করে ওর রক্তিম ঠোঁটে চুমু খেলো। আর ঠিক সেই মুহূর্তে তার দুর্বল দেহ থেকে প্রাণটা বেরিয়ে গেল। এক বুক নিস্তব্ধতায় ঘরটা ভরে গেল তখন। আর তারপরেই ঘরের মধ্যে দ্রুত একটা হালকা শ্বাস নেওয়ার শব্দ শোনা গেল। সেই শব্দটা ক্রমশ স্থিতিশীল এবং গভীর হতে থাকলো। চেয়ার থেকে নেমে নিজের পায়ের উপর ভর দিয়ে উঠে দাঁড়ালো ম্যান্ড্রাগোরা। সে তার পোশাকের পকেট থেকে একটা কালো রঙের রুমাল বার করলো এবং মৃত ব্যক্তির মুখের উপর বিছিয়ে দিল। তারপর ওর চিবুক দুটো চিকচিক করে উঠতে দেখা গেল। আগ্রহান্বিত ঠোঁট দুটো বুঝিবা একটু ফাঁক হলো। সে তার চুলগুলো আলগা করে দিতেই তার সারা পিঠের ওপর ছড়িয়ে পড়ল, এমনভাবে যে তার পিঠটা দেখে মনে হলো কালো নরম রেশমের ঢাল। কয়েকটা অতি চমৎকার নাচের ভঙ্গিমা দেখালো সে। তারপর সূর্যস্নাত পথে বেরিয়ে পড়ল বেড়ানোর জন্যে। আবার বেঁচে ওঠার আনন্দে সে তখন খুশিতে ভরপুর। ধন্যবাদ।